25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের। বললেন, নির্বাচন সহজ হবে না, ৭১-এর ষড়যন্ত্রকারীরা এখনো চক্রান্ত করছে। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, মন্তব্য প্রধান উপদেষ্টার। এ পর্যন্ত 50 লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন হয়েছে, জানালেন উপদেষ্টা। গুম খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ইন্টারনেট বন্ধ রেখে হত্যা, জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 25 ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তারেক রহমান বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি নিজেই জানিয়ে দিলেন কবে বাংলাদেশে আসছেন। মহান বিজয় দিবসে লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আলোচনা সভা করে যুক্তরাজ্য বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দেশে ফেরার বিষয় নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, নারী, শিশু, গৃহিণী সহ সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসায় স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়। এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিটে। আগামী যে সময়টা আসছে, এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। ষড়যন্ত্র চলছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারেক রহমান বলেন, বর্তমান সময়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ও শিল্প খাত যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে বিএনপির সামনে চ্যালেঞ্জ হবে অত্যন্ত বড়। তবে জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমেই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে তিনি আশাবাদী। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন, আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এক মিনিট, সমস্যা তো তারপরে, বিপদ কিন্তু তারপরে।
আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন, হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন। দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে, একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। কিন্তু সামনের পথ অসম্ভব কঠিন। তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা ও সিন্ডিকেট। এই সংকট দূর করতে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন। তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। চলতি অর্থ বছরে রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রবাসীদের এত অবদানের পরও দালাল চক্রের হাতে জিম্মি হয়ে আছেন। এটা করতে গিয়ে দেখা গেল দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। ওই যে শব্দটা, ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি। অভিবাসন ব্যয় কমানো ও সাধারণ মানুষের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙতে নানামুখী পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান, সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানে আসছে নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখ প্রবাসীর নিবন্ধনের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গুম ও শতাধিক হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী 21 ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শেখ মাহাদি। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মইনুল করিম সহ অন্যরা। এদিকে জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও 3 শতাধিক মানুষকে হত্যার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম নির্যাতনের মামলায় শাপলা চত্বরে গণহত্যার দায়সহ গুরুতর কয়েকটি অভিযোগ রয়েছে। জিয়াউল হাসান বর্তমানে গ্রেফতার রয়েছেন। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তায় মামলায় পলাতক আসামি সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ হয়েছে। পরবর্তী শুনানি 7 জানুয়ারি। এছাড়া জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি করে গণহত্যার পরিকল্পনা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।
রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় নাশকতার আলাদা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়। সকালে মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যাহতি দেয়। মামলার সূত্রে জানা যায় ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধ সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে এনে এই মামলা দায়ের করে পুলিশ। পরবর্তী এই মামলায় মির্জা আব্বাস সহ একাধিক নেতাকর্মী কারাভোগ করেন। এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। আজ ১৭ ডিসেম্বর খুলনা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও হানাদার পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল ১৭ ডিসেম্বর। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তিসেনাদের কাছে ৩,০০০ পাক বাহিনী আত্মসমর্পণ করে। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ৯ ডিসেম্বর নওয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সাজোয়া বহর আর গোলা বারুদ সহ খুলনার শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা। একে একে গোটা এলাকা দখল করে নিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করতে থাকে নিরীহ বাঙালিদের। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ফেলে চলে যায় বাঙালিরা। এক পর্যায়ে জনশূন্য হয়ে পড়ে এলাকা। ১২ ডিসেম্বর সকালে হঠাৎ করে পাক সেনাদের এই ঘাঁটিতে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্রবাহিনী ও মুক্তিসেনাদের সাঁড়াশি আক্রমণে পরাজিত হয় পাকিস্তানি বাহিনী। ১৭ ডিসেম্বর মুক্ত হয় খুলনা। পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন বিএনপি নেতা। সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। কথার এক পর্যায়ে বাকবিতণ্ডা হলে জহুরুল মোল্লা ও তার ছেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুজ্জামান এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। ৩,১৮৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলায় বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালে ৬ মার্চ পর্যন্ত ব্যাংকটির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় ২,০৩২ কোটি ৩০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একই ব্যাংকের শাখা থেকে ১,১৫২ কোটি টাকা আত্মসাৎ, মানি লন্ডারিং মামলা করা হয়েছে এস আলম সুপার অ্যাডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে। অর্থ আত্মসাতে সহযোগিতা করায় মামলা দুটিতে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল আলম, পরিচালক ফারজানা বেগম, আব্দুস সবুর, জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক কামরুল হাসান সহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের। বললেন, নির্বাচন সহজ হবে না। ৭১-এর ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র চক্রান্ত করছে। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, মন্তব্য প্রধান উপদেষ্টার। এ পর্যন্ত ৫০ লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন হয়েছে, জানালেন উপদেষ্টা। গুম খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ইন্টারনেট বন্ধ রেখে হত্যা, জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য